এই সময়ের ভিতরে যদি কোনো কারণে কোনো কমিউনিকেশন আসে এই ধরনের ভাষাগুলোতে, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ঝামেলায় পড়তে পারে ওই ব্যক্তি? যদি একটু জটিল প্রশ্ন, যদি আপনার মনে হয় যৌক্তিক কোনো কিছু বলা যায়। চিত্তাধীন স্যার সকল কমিউনিকেশন অনলাইনে হয়। আচ্ছা, আমরা সবাই জানি এখন একটা ডিজিটাল একটা নোটিফিকার জন্য ইতালিয়ান সরকার একটা ডিজিটাল একটা পোর্টাল করেছে, এটাকে বলি সেন্ড। সেন্ড। এই সেন্ডে তখন ওরা এই চিত্তাধীনতার সকল বিষয়ে কমিউনিকেট করছে অনলাইনে। ভাই আসসালামু আলাইকুম। আমাদের আসলে গত ভিডিওতে যেটা রেসিডেন্সের ব্যাপার নিয়ে আপনারা রাসাদুলের ভিডিওতে বেশ কিছু কমেন্ট দেখলাম, অনেক ভাইরা আসলে ভিডিওটা খুব ভালো ফিল নিয়ে দেখেছে, এটা বিশ্বাস করি। তো এরই ধারাবাহিকতায় আমরা কমেন্টস পড়ছিলাম, তো মোহাম্মদ নাহিদ নামের এক ভাই আমাদেরকে কমেন্টটা এইভাবে করেছে যে আমার একটা প্রশ্ন আছে, যেভাবে লিখেছে এইভাবে বলছি। ভাই আমার একটা প্রশ্ন আছে, কথাটা হলো আমার 2023 সাল থেকে রেসিডেন্স চালু হয়েছে, 2025 সালে 21শে নভেম্বর এটা কেটে গেছে। আবার জানুয়ারির 5 তারিখ 2026 থেকে শুরু হয়েছে। এই যে আমার 1.5 মাসের যেই গ্যাপ, সেই গ্যাপটা কি কোনোভাবে পূরণ করা যাবে? আর এই বিষয়টা কি এখন থেকে তদারকি ভালো হবে, নাকি 10 বছর পরে এটা নিয়ে তদারকি করলে ভালো হবে? এটা ছিল ওনার প্রশ্ন। মানে আমি যেটা বুঝতে পারলাম নাহিদ ভাইয়ের প্রশ্ন থেকে, যে উনি আসলে চিত্তাধীনতাকে সামনে রেখে কথাগুলো বলছে, সেটা বোঝা যাচ্ছে এরকম। সো আসলে গ্যাপ তো কোনোভাবেই কাম্য না। হ্যাঁ। এটা হবে una residenza deve essere continuativa, non interrotta, এটা কাটা যাবে না। কিন্তু যদি কোনোভাবে অযৌক্তিক কারণে অনিচ্ছা সত্ত্বে যদি রেসিডেন্স কেটে যায় এবং সেখানে যদি একটা যৌক্তিক ভাবে প্রমাণ করা যায় যে আমি ইতালিতে ছিলাম, লাইক একটা কন্ট্রাত্তো দি lavoro ফুল টাইম, ওকে ইনডেটারমিনাত আমি কাজ করছি, ওই 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস সময়ের যে ব্যাপারগুলো আমি কাজ করেছি, স্ত্রাত্ত কন্ত থেকে টাকা উঠাইছি, নামাইছি, নিয়েছি, আমার বাসা ছিল, ইন্টারনেট বিল, কারেন্ট বিল, গ্যাস বিল, এই যে পুরো বিষয়গুলো, মানে আমি যে ইতালিতেই প্রেজেন্ট ছিলাম, এই বিষয়গুলো প্রমাণ করতে পারলে এই ছোট যে গ্যাপগুলো যৌক্তিকভাবে এগুলো রিকভার করা পসিবল হয়। তবে তারপর আমরা যেটা বলবো, রেসিডেন্স একটু ব্যাপকভাবে বলতে চাই, সেটা হচ্ছে রেসিডেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমনটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে পাসপোর্টে পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে ইউজ করি, তার মানে কি পার্মানেন্ট একটা অ্যাড্রেস, এখানে এর সাথে সব কিছু সম্পৃক্ত আমার সাথে সরকারি বিষয়ের লেনদেন, মানুষের যোগাযোগ, বিভিন্ন ধরনের চিঠি নেওয়া দেওয়া, এই জন্য রেসিডেন্সটা থাকা খুবই জরুরি। এবং আমরা এটা জানি রেসিডেন্স এখন একটু টাফ, কিন্তু আমরা যে কোনো মূল্যেই হোক এই বিষয়টাকে কনসিডার করবো আশা করি, মানে যেন গ্যাপ না পড়ে যায়, কারণ উদ্দেশ্য যেহেতু আমাদের নাগরিকত্ব পাওয়ার একটা বিষয়। আচ্ছা ভাইয়া, যেহেতু এই প্রশ্নটা করলাম, আরেকটা প্রশ্ন আমরা খুব ফেস করি, সেটা বলার চেষ্টা করি এভাবে। আমরা অনেকেই ক্যাম্প থেকে একটা রেসিডেন্স পাই, যে সেই রেসিডেন্সটা চালুই থাকে অনেক সময় পর্যন্ত ক্যাম্পে না থাকা সত্ত্বেও। তো আমাদেরকে যারা প্রশ্ন করে, আমরা হয়তো বিগত ভিডিওগুলোতে বলার চেষ্টা করেছিলাম যে এটা দিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, আসলে ক্যাম্পের রেসিডেন্সগুলো কাউন্ট হয় না, ফিফটিসিয়া টাইপের রেসিডেন্সগুলো কাউন্ট হয় না। এখন এই ব্যাপারগুলো থেকে আসলে প্রশ্নটা করে, সেটা হচ্ছে যারা ক্যাম্পে রেসিডেন্ট থাকে এবং চলমান অবস্থায় থাকে, ধরেন 5 বছর পরে গিয়ে সে একটা জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেল, এই যে 5 বছরের যে পিছনে যে রেসিডেন্সটা, সেই রেসিডেন্সটা সামনের 10 বছরের রেসিডেন্স হলে পরে আমরা যে চিত্তাধীনতা করতে পারবো, সেই ক্ষেত্রে এটা কাউন্ট হবে কিনা, এটা অনেকে প্রশ্ন করে। সিম্পলি বলবো হ্যাঁ। ওকে, কেন আমি তোমাকে এক্সাম্পল দিই, আমাদের মিলানে ভিয়া সান মার্তিনি ভেন্তুনোতে বা ভেন্তিত্রেতে অনেক বাসা কি হয়ে গেছে, পিনরত হয়ে গেছে। ওই বাসার তালা লাগানো বছরের পর বছর, ওকে, কিন্তু ওই বাসাতে যারা রেসিডেন্স করেছিল সেই রেসিডেন্সগুলো এখনো কাটেনি। মানে ওটা কি পরিত্যক্ত বাসা? কিন্তু অনেকটা পরিত্যক্ত বাসা। আর আমার কাজিন ঋতু ভাই, উনি বাংলাদেশে থাকেন এখন, তো ওনার যে বাসার রেসিডেন্স, সেই বাসায় কেউ থাকে না, বাসা তালা দেওয়া, ওকে, এবং ওনার রেসিডেন্স স্টিল আছে। আচ্ছা, শুধু একদিন না, বছরের পর বছর আছে। উনি এসে রেসিডেন্স দিয়ে সব কিছু করে গেল রিসেন্টলি এসে। তো কথা হচ্ছে এটা, যে রেসিডেন্স মানে হচ্ছে কোনো একটা কমনের আওতায়, জি, কোনো একটা নির্দিষ্ট ঠিকানায় আনাগ্রাফিকামেন্টে
কি হওয়া, স্ক্রিপ্ত হওয়া। ওকে, এখন সেই বাসাটা থাকার উপযোগী কিনা বা থাকা যায় কিনা, থাকে কিনা, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে কোমরে থেকে কখনো যদি ক্যান্সেল না হয়, তাহলে যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে আমরা সাধারণত এটাকে রেসিডেন্স হিসেবে কাউন্ট করে নেব। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে আইএনএপিআর যেটা আমরা বলি, সেখানে আসলে যদি আমাদের রেজুলতা হয়, সেক্ষেত্রে আসলে ভয়ের কোনো কারণ দেখছি নাই। তো যেহেতু এটা নিয়ে কথা বলছি, চিত্তাধীন আনসার প্রসঙ্গে এসেই গেল, তো চিত্তাধীন আনসার ব্যাপারে একটা কথা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে এই যে আমরা বললাম এই ধরনের রেসিডেন্সের বিষয়গুলো, তা আমরা তো জানি আসলে যখন আমাদের 10 বছর পার হয়ে যাওয়ার পরে আমরা যখন চিত্তাধীন আনসার জন্য যোগ্য হই, আমরা যখন আবেদন করি, তারপরে আরও 2-3 বছরের যে একটা অপেক্ষা, এই সময়ের ভিতরে যদি কোনো কারণে কোনো কমিউনিকেশন আসে এই ধরনের ভাষাগুলোতে, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ঝামেলায় পড়তে পারে ওই ব্যক্তি? যদি একটু জটিল প্রশ্ন, যদি আপনার মনে হয় যৌক্তিক কোনো কিছু বলা যায়। না, ব্যাপারটা সুন্দর। একটা সময় ছিল যে রেসিডেন্স যেখানে, সেখানে আমাকে চিত্তাধীনের কমিউনিকেশনগুলো ফিজিক্যামেন্টে গিয়ে আমাকে পেরে দিয়ে আসতো। জি জি, ওকে, তো এখন সেই জিনিসটা থেকে আমরা ভাগ্যক্রমে সরে এসেছি। ওকে, কারণ এখন চিত্তাধীনের সকল কমিউনিকেশন অনলাইনে হয়। আচ্ছা, আমরা সবাই জানি এখন একটা ডিজিটাল একটা নোটিফিকার জন্য ইতালিয়ান সরকার একটা ডিজিটাল একটা পোর্টাল করেছে, এটাকে বলি সেন্ড। সেন্ড, এই সেন্ডে তখন ওরা এই চিত্তাধীনের সকল বিষয় কমিউনিকেট করছে অনলাইন। তো রেসিডেন্সের বাসায় গিয়ে আমাকে পাওয়া না পাওয়ার আর কোনো ইস্যু থাকছে না। তার মানে হচ্ছে রেসিডেন্ট চলছে এইভাবে, আল্লাহর ওয়াস্তে চলছে এইভাবে এইভাবে আমরা। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যাপার ক্লিয়ার হয়ে গেলাম। থ্যাংক ইউ।